আসতে পারে সরকার পতনের ঘোষণা, এবং সবশেষ দেখবেন তারেক রহমানের সাথে কাজ করতে চান শেখ হাসিনা। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত রাজার মতো করেই জিতলেন থালাপাতি বিজয়। দক্ষিণ ভারতের প্রধান রাজ্য তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর বিজেপির প্রধান লক্ষ্য ছিল অন্তত বিরোধী রাজনীতির পরিসরে কিছুটা জায়গা করে নেয়া, কিন্তু মোদীর স্বপ্নে পানি ঢেলে থালাপাতি বিজয়ের বিরাট জয় সব হিসেব উলটপালট করে দিল। আমি একজন নারী, আমি ধর্মকে পালন করি, আমি অবশ্যই 5টা স্তম্ভের একটা স্তম্ভ জাকাত, আমি এটা বিশ্বাস করি এবং আমি জাকাত দেই। সেইখানে আমি বলার চেষ্টা করেছি যে যারা জাকাত খান তারা হচ্ছে গরিব, গরিবদের জন্য জাকাত, ধনীদের জন্য তো জাকাত না, কোনো পলিটিক্যাল ফিগারদের জন্য তো জাকাত না। একটা দল আছে যাই যে দলের A to Z জাকাত খায়। বিএনপি গণভোট না মানে তাহলে তাদের জাতীয় সংসদ নির্বাচনও মানা উচিত না। তাদের উচিত শিলং এবং লন্ডনে ফেরত যে সসম্মানে শেখ হাসিনাকে ফেরত এনে দায়িত্ব হস্তান্তর করা। জামাতের ওহাবিরা লাগবে না, আমার বহু বীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। তিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারেন। আমি হলাম আহলে সুন্নাতুল জামাতের লোক। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনে নিতে পারছে না, এবং ওনার দলের ভিতরে অনেকে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? ওই একটা কারণে যে আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে, তাও কোথায় বলছে? কোনো মঞ্চে বললে হয়তো, একেবারে সংসদ ভবনের ভিতরে, মহান সংসদ ভবনের ভিতরে উনি মহান সংসদে দাঁড়ায় যে কথাটা বলছে, এই কথাটা জনগণ তো মেনে নিতে পারছে না। জনগণ কি বলতেছে, হায় হায় উনি এটা কি বললো? ওনার এই কথাতে মনে হয় না উনি দুই মুখা। হ্যাঁ, দুই মুখা। একটা কথা মনে আছে, ডক্টর ইউনূস বলতো যে এরা আমার সামনে একরকম কথা বলে, পিছনে অন্যরকম কথা বলে। এখন তো প্রমাণ পাইলেন, ওনারা সামনে কি বলে আবার পিছনে কি বলে, মানে নির্বাচনের আগে কি বলে, নির্বাচনের পরে কি বলে। এটা কোনো কথা হইলো? সালাউদ্দিন সাহেব, আমার মনে হয় আপনি নিজেকে প্রমাণ করার জন্য একটা জায়গায় ফোকাস করেন। সেটা কোথায় জানেন? পুরা দেশে না, এই মোহাম্মদপুরে ফোকাস দেন আপনি। এই মোহাম্মদপুরে যা হইতেছে মনে হয় না দেশে কোনো আইন কানুন আছে। বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত ইসলামী নেতা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, শিশির মনিরের জল্পনা কল্পনা কি ছিল? শিশির মনির আশঙ্কা করেছেন যে বিএনপি রাজনৈতিক বিষয়কে যেভাবে কোর্টে টেনে আনছে, এটা বিএনপির জন্যই বুমেরাং হবে, বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন তো সবাই, তাই না? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওদেশ এবং এদেশ। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সালাউদ্দিন আহমেদ, ওনাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। রাস্তায় বের হয়েছে সবাই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে জনসম্মুখে হাজার হাজার জনতা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া, বুঝতেই পারছেন কেমন? কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে এমন একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যের কারণে তিনি পচে গিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন তারা করবে না, এটা তারা স্বীকার করেছে। এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে কথাটা বলেছিল শুধুমাত্র মুখ দিয়ে। কেন? নির্বাচন করার জন্য এবং ক্ষমতায় আসার জন্য। তিনি কিন্তু নিজেই এটা সংসদে দাঁড়িয়ে প্রকাশ করেছে, যার কারণে এমন বেজ্জতি হতে হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর একটা বিষয়, শুভেন্দু অধিকারী ওপার বাংলার বলতে পারেন কি বলে আপনার শেখ হাসিনার ভাসুর হতে পারে। শেখ হাসিনার ভাসুর এই জন্য বললাম কারণ শেখ হাসিনার প্রতি তার এতটাই টান। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই শুভেন্দু অধিকারী কিন্তু সবচাইতে মুসলিম বিদ্বেষী কসাই নরেন্দ্র মোদী আছে না, তার দলের লোক। এই শুভেন্দু অধিকারী এতটাই নির্লজ্জ জঘন্য, সেই শুভেন্দু অধিকারী কিন্তু বলতেছে হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছে আমাদের জনাব তারেক রহমান, তিনি অবৈধ, এবং শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে এবং মানুষ তাকে স্যালুট দিয়ে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে। আর কথা আছে যে পাগলের সুখ মনে মনে, এমনটাই। আচ্ছা, আরও আসি আলোচনায়। নীলুফার মনি, তিনি কিন্তু এই চাঁদাবাজ আর জাকাতকে একত্রিত করেছিল, সমালোচনা ঝড় বয়ে যায়। এবং সে বিষয়টি ব্যাখ্যা চাইলে সাংবাদিকরা তিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি মুসলমান, তিনি নিজেও নাকি জাকাত দেন এবং তিনি জাকাতকে আসলে কটাক্ষ করার জন্য কথা বলে নাই। জামাত ইসলামের কর্মীরা নাকি জাকাতের টাকা তুলে তুলে খায়। দেখেছেন অবস্থা?
জামাত ইসলামের মনে হয় টাকা অভাব পড়ে গেছে, তাই মানে এগুলো করে। কি যে একটা অবস্থা ভাই। ফজলুর রহমান সাহেব, যাকে সবাই ফজলু পাগলা বলে জানে, এই ফজলুর রহমান সাহেবের বক্তব্যর কিছু অংশ আপনারা দেখেছেন। তার বক্তব্য যেমন জামাত ইসলামের কর্মীরা, কওমি অঙ্গনের আলেম ওলামারা সবাই কিন্তু বলেছে যে ফজলু পাগলা মারা গেলে তারা জানাজা কেউ করবে না। তিনি সেজন্য বলেছে যে আমার জানাজা করার জন্য লোক আছে, পীর আউলিয়া পয়গম্বররা আছে, হ্যাঁ, মানে যারা সুন্নি আছে যারা, তারা তার জানাজা করবে। অলরেডি তিনি বুঝে ফেলেছে। জুবাইর আহমেদ তাশরিফ তিনি একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, ইসলামিক বক্তা এবং শিল্পী, আন্তর্জাতিক কারি, হাফেজ। সেই জুবাইর আহমেদ তাশরিফ বলেছে যে দেশে যদি কোনো আবু জেহেলের বংশধর থাকতো, তাদের জানাজা করতো সুন্নিরা। হ্যাঁ, খোঁটাটা কিন্তু ভালোই দিয়েছে। তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। ওপার বাংলার একটা ঘটনা ঘটেছে। সিনেমার নায়ক, তামিলনাড়ুতে যিনি থালাপতি বিজয় নামে আমরা চিনি, তিনি কিন্তু সিনেমার মতোই হ্যাট্রিক করেছে এবং সিনেমার মতোই নরেন্দ্র মোদীর মুখে চুনকালি মেখে দিয়ে তিনি কিন্তু বিজয় অর্জন করেছে। হ্যাঁ, যাই হোক দর্শক, পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই আপনারা জানবেন আজকের ভিডিওর মাধ্যমে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের কথা। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আমাদের প্রধানমন্ত্রীর ইমেজ কিন্তু ভালো, বিশেষ করে মেয়ে মহলে অনেক প্রশংসা পাচ্ছে। উনি ওনার ওয়াইফের মাথায় ছাতা ধরে, ওয়াইফের হাত ধরে হাঁটে, এগুলা সবাই পজিটিভলি নিচ্ছে। বিশেষ করে মেয়েরা বলতেছে তাদের হাজবেন্ডকে, দেখো উনি প্রধানমন্ত্রী হইয়া এত ব্যস্ত মানুষ, তাও বউর হাত ধরে হাঁটে। আর তোমার সঙ্গে তো বাইরে গেলে হাত তো ধরার দূরের কথা, গায়ে গা লাগায় হাঁটো না, দূরে দূরে হাঁটো, মানুষকে বুঝাইতে চাও ব্যাচেলার, এরকম খোটা দিতেছে। আবার প্রধানমন্ত্রী কিন্তু আমাদের জুলাইর সাথে, হ্যাঁ, উনি ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, কি বলতেছে শুনেন। স্বাধীন করেছে যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপর বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে, বলে 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে চলার পথ পেয়েছি। প্রিয় বন্ধুরা, দেখলেন তো, উনি কিন্তু বলতেছে যে 5ই আগস্টে আবার স্বাধীন করেছে। ওনার নিজের মুখেই তো বললো, তাই না? কিন্তু ওনার দলের অন্যরা এমন কথা বলে না, উল্টাটা বলে, যার জন্য এখন জনগণের সাথে দ্বন্দ্ব। হ্যাঁ, জনগণের সাথে দ্বন্দ্ব। দেখেন সালাউদ্দিন সাহেব কোথায় জানি গেল, রাস্তার মধ্যে ওনাকে সবাই ভুয়া ভুয়া বলতেছে। হ্যাঁ, ভুয়া ভুয়া শুনতে ভালো লাগে বলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কিন্তু উনি যা কথা দেয় তাই তো করা উচিত, তাই না? উনি তো কথা দিয়েছিল আমাদেরকে যে মব জাস্টিস আর মেনে নিবে না। অথচ দেখেন কুমিল্লাতে উনারই দলের লোক ডিবি ধরে নিয়ে গেছে একজন নেতাকে। এরপর কি ঘটলো? 12 ঘন্টা ওই থানা অবরোধ, তারপর ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে কি, মব কইরা বাইর কইরা নিয়ে গেল, জোর কইরা বাইর কইরা নিয়ে গেল। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর ইমেজটা কি দাঁড়াইলো বলেন? খারাপ হইল না? মানুষ কি ভাববে যে উনি কি কথা দিল আর কি হইতেছে এখন? পুরা দেশের মানুষের মধ্যে একটা প্রশ্ন, প্রধানমন্ত্রী তো জুলাইর পক্ষে, প্রধানমন্ত্রীর চলাফেরা কথাবার্তা সবকিছু তো মানুষের পক্ষে, মানুষ প্রধানমন্ত্রীকে মেনে নিচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনে নিতে পারছে না, এবং ওনার দলের ভিতরে অনেকে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? ওই একটা কারণে যে আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে, তাও কোথায় বলছে? কোনো মঞ্চে বললে হয়তো, একেবারে সংসদ ভবনের ভিতরে, মহান সংসদ ভবনের ভিতরে উনি মহান সংসদে দাঁড়ায় যে কথাটা বলছে, এই কথাটা জনগণ তো মেনে নিতে পারছে না। জনগণ কি বলতেছে, হায় হায় উনি এটা কি বললো? ওনার এই কথাতে মনে হয় না উনি দুই মুখা। হ্যাঁ, দুই মুখা। একটা কথা মনে আছে, ডক্টর ইউনূস বলতো যে এরা আমার সামনে একরকম কথা বলে, পিছনে অন্যরকম কথা বলে। এখন তো প্রমাণ পাইলেন, ওনারা সামনে কি বলে আবার পিছনে কি বলে, মানে নির্বাচনের আগে কি বলে, নির্বাচনের পরে কি বলে। এটা কোনো কথা হইলো? সালাউদ্দিন সাহেব, আমার মনে হয় আপনি নিজেকে প্রমাণ করার জন্য একটা জায়গায় ফোকাস করেন। সেটা কোথায় জানেন? পুরা দেশে না, এই মোহাম্মদপুরে ফোকাস দেন আপনি। এই মোহাম্মদপুরে যা হইতেছে, মনে হয় না দেশে কোনো আইন কানুন আছে। ওইখানে কৃষক গ্যাংয়ের তাণ্ডবে মানুষ অস্থির। মোহাম্মদপুরের মানুষ আমার মনে হয় না ঠিক মতো ঘুমাইতে পারে। পুরা তাণ্ডব চলতেছে। তো মনে হয় কি জানেন, বাংলাদেশের বাইরে কোনো একটা জায়গায় আইন কানুন কিচ্ছু নাই ওইখানে, এমন একটা অবস্থা দাঁড়াইছে। এই মোহাম্মদপুরের দিকে ফোকাস দেন। মোহাম্মদপুরের পরিবেশ যেদিন ভালো হয়ে যাবে না, দেখবেন পুরা বাংলাদেশের পরিবেশ ভালো হয়ে যাবে। আর ওই যে মব জাস্টিস যেগুলো হইতেছে, আপনি বলছিলেন কোনো রকম মব করা যাবে না, আবার সেদিনও থানার মধ্যে যায় বলে আসছেন বিএনপির কেউ আসলে লিগেল ওয়েতে হেল্প করতে। এখন এই যে কুমিল্লা যে ঘটনাটা ঘটলো, 12 ঘন্টার মধ্যে ছাড়াই নিয়ে গেল, জোর কইরা ছিনিয়ে নিয়ে গেল বলা যায়। এতে কি বার্তা চলে গেল পুরা জনগণের কাছে? জনগণ আপনাকে কি মনে করবে?
আপনার ইমেজ কিন্তু হুমকির মুখে। হ্যাঁ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ইমেজ হুমকির মুখে। আপনি নিজে এটা বুঝতে পারছেন, স্টেডিয়ামে বুঝতে পারছেন, আবার রাস্তার মধ্যে আপনি কোন একটা জায়গায় আবার সেই চিল্লাচিল্লির মধ্যে পড়ে গেছিলেন, সবাই ভুয়া ভুয়া বলতেছিল। কারণ কি, এই কারণটা খুঁজে বাই করেন। মাত্র তো 3 মাসও হয়নি এখনো সরকার গঠন করছেন, সামনে আর কত লম্বা পথ। এই লম্বা পথ পাড়ি দিবেন কি করে? এখনই দেখেন অনেকে দাবি তুলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। তাড়াতাড়ি আপনি ওই যে কথাটা বলছেন সংসদের দ্বারা, ওই কথাটার ব্যাখ্যা দেন। আপনি কি বলছেন? আপনি বলছেন আমরা হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা মেনে নিছি শুধু নির্বাচনের জন্য। তার মানে কি আপনি জনগণকে ধোঁকা দিচ্ছেন, এটাই তো বোঝা যায়। এটার একটা ব্যাখ্যা দেন সুন্দরভাবে মানুষের কাছে, যদি নিজের ইমেজ ভালো করতে চান। যেমন এই যে আমাদের মনিয়াপা কিন্তু নিজের ইমেজ ভালো করার জন্য একটা ব্যাখ্যা দিছে। ব্যাখ্যাটা কি দিছে? যে এই জাকাত খায় বড় লোকরা। একটা দলের দিকে উনি ইঙ্গিত করছে যে এই দলের সমস্ত যে গাড়ি বাড়ি চলাফেরা শান সকল যা কিছু দেখেন সব জাকাতের টাকায়। আচ্ছা, আপনি এই কথাটা আমি ধরে নিলাম, আপনি ঠিক বলছেন। এই যে গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য জাকাতের টাকা নিয়ে এই দলটা চলার জন্য যে জাকাতটা নেয়, এই জাকাত নিতে যায়া আপনার কথা অনুযায়ী এই জাকাত নিতে যায়া আজ পর্যন্ত একটি মানুষ মারা গেছে, এই পৃথিবী ত্যাগ করছে, এরকম কোনো উদাহরণ দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওই যে আপনি বলছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম, সেই চাঁদাবাজির কারণে গত 2 বছর বাদ দেন, এই যে আপনারা সরকার গঠন করছেন 3 মাসে, এই 3 মাসে কতজন এই পৃথিবী থেকে বিদায় নিছে বলেন তো? সেটা একটু বলতে পারবেন? সেই হিসাব আপনার কাছে আছে? তার মানে কি চাঁদাবাজি উত্তম, ওই উত্তম কাজটা করতে গিয়া পৃথিবী থেকে মানুষকে বিদায় নিতে হয়, মা বাবার বুক খালি করতে হয়। কিন্তু আপনার কথা অনুযায়ী তারা শান শওকত গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য যে জাকাত নেয়, আর আপনি যেটা বলতেছেন আপনার কথা অনুযায়ী গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য ধনীরা জাকাত খায় একটি দলের, সেই একটি দলের জাকাত খাইতে গিয়া কোনো মানুষকে কি পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে? এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? পারবেন না। আসলে আপনি না শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কি ভাই ব্রাদার আমি বলি, এই যে জামাত ইসলাম বা শিবির এরা কিভাবে চলে, এদের খরচ কোথা থেকে আসে? ওরা নিজেরাই নিজেদেরকে টাকা দেয়। অর্থাৎ এই জামাত ইসলাম যে দলটা চলে, এই দলটা কিভাবে চলে? মানুষের কাছ থেকে চাঁদা নেয় না, কারো কাছ থেকে চাঁদা নেয় না। ওনার দলের লোকেরাই কিছু একটা অংশ, হ্যাঁ মনে করেন আমি মাসে ইনকাম করি 30,000 টাকা, আমি 500 টাকা দিলাম ওই জামাত ইসলামকে, এটা আমি নিজের ইচ্ছাকৃত দিচ্ছি, কিন্তু আমার দলকে। এখানে কোনো চাঁদাবাজি না, অথবা এটা জাকাতও বলতে পারবেন না। এটা কি জাকাত হয়? না, এটা জাকাত না। আমি আমার দল পরিচালনা করার জন্য মাসে 500 টাকা দেই, এটা আমার ইচ্ছাকৃত দেওয়া। এটাকে আপনি ওই জাকাতের সঙ্গে তুলনা করতে পারবেন না। জাকাতটা অন্যরকম ব্যাপার, যেটা আপনি নিজেও ভালো বুঝেন। আপনি শিক্ষিতা মহিলা, আপনি না বুঝার কোনো কারণ নাই। আসলে ওই যে একটা কথা বইলা ফেলাইছেন, এখন ওইটাকে কভার দেওয়ার জন্য ওই যে শাক দিয়া মাছ ঢাকার মতো কইরা কথা বলতেছেন। এগুলা বইলা লাভ নাই, এগুলো মানুষের বুঝাইতে পারবেন না। মানুষ বুঝে কোনটা জাকাত কোনটা চাঁদাবাজি, এটা না বুঝার কোনো কারণ তো নাই। দেখেন ভাই ব্রাদার, ওনাদের দলের মধ্যেই আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনছেন, সোশ্যাল মিডিয়া ছড়ায় গেছে, সবাই শুনতেছেন। দলের লোকেরাই বলতেছে চাঁদা লাগলে চাঁদা নে, দেন আর কি কি দে, এরকম কথা বলতেছে না? চাঁদা লাগলে চাঁদা নে, নইলে আসন ফিরাইয়া দে, এমন কিছু কথা তো শুনছেনই আপনারা। এবং এমন কথাও শুনছেন শিলং নিয়ে অনেক রকম স্লোগান দিতেছে ওনার নিজের দলের লোকেরাই। কারণ ওই যে সভাপতি, এত সভাপতি বাংলাদেশে ছড়ায় ছিটায় গেছে ভাই, সবাই সভাপতি, সবাই ভাই পদ চায়, হ্যাঁ সভাপতির পদ চায়। ওনারা সেক্রেটারি হইতে চায়, সভাপতি হইতে চায়, সহসভাপতি হইতে চায়, কেউ কর্মী হইতে চায় না। যার জন্য নিজের দলের লোকেরাই বলে চাঁদা লাগলে চাঁদা নে, ড্যাশ ড্যাশ ড্যাশ। দেখেন নিজের দলের লোকেরা বলতেছে চাঁদার কথা, এই লজ্জা কোথায় রাখবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ইমেজ ভালো, খুবই ভালো, কিন্তু আপনার একার ইমেজ দিয়ে কি হবে? আপনার দলের ইমেজ লাগবে। আপনার দলের সবাই আপনার কথা কেন শুনতেছে না? আপনি তো ভাই সিলেটে যায় নিজেই বলতেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা। এই যে 5ই আগস্টের কথা আপনি নিজের মুখে বলতেছেন কোমলমতি শিশুদের জন্য, শিশুদের উদ্দেশ্যে আপনি তো বলছেন যে আমরা আবার 5ই আগস্টের স্বাধীনতা পাইছি, এবং শিশুদেরকে আপনি বলছেন তোমরা যে যা হইতে চাও তাই হইতে পারবা, আমরা সহযোগিতা করব, সরকার সহযোগিতা করবে। কেউ ডাক্তার হইতে চাইলে ডাক্তার হইতে পারবে, কেউ পাইলট হইতে চাইলে পাইলট হইতে পারবে, কেউ সোলজার হইতে চাইলে সোলজার হইতে পারবে। কি সুন্দর সুন্দর কথা বলছেন, এবং এই সুন্দর কথার মধ্যে 5ই আগস্ট আসছে, 5ই আগস্টের স্বাধীনতা হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। আপনি নিজে বলছেন, আপনার এই নিজের কথাটা বাস্তবায়ন করেন। আর এটা বাস্তবায়ন করার জন্য তো রাস্তা খোলাই আছে। আমরা ভোট দিছি, হ্যাঁ 2টা ভোট দিছি, একটা ভোট দিয়ে আপনারা পাওয়ারে চলে গেছেন, আর একটা ভোট আপনারা পকেটের মধ্যে রাইখা দিয়েছেন। এমন এক পকেটে রাখছেন যেখান থেকে খুঁজা বাইর করা এখন কঠিন। এখন আপনার পকেটে হাত দিয়ে এটা টাইনা বাইর করা তো একটা বিপজ্জনক, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিশুদের যে কথাটা বলছেন এই কথাটা রক্ষা করেন। জুলাই সনদপত্রের স্বীকৃতি আপনি তো দিলেন সিলেটে, কোমলমতি বাচ্চাদের সামনে দিলেন, এটা আগামী সংসদে আপনি এটা দিয়ে দেন, এই স্বীকৃতি দিয়ে দেন। আপনি নিজে বলে দেন যে আমি সবকিছু মাইনা নিলাম, জুলাই সনদপত্র মাইনা নিলাম, গণভোট মাইনা নিলাম। আপনি নিজে বলে দেন, আপনি দলের লোকের কথা শুনতে যায়েন না। আপনি দলের লোক আপনাকে ভুল বুঝায়। চিটাগাং নিয়ে দেখেন নাই, চিটাগাঙ্গে পানিতে মানুষ ভাসতেছে, পানির মধ্যে মানুষ, আপনি দুঃখ প্রকাশ করছেন, আর আপনার মন্ত্রী বলতেছে না 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 এগুলা বর্তমানের কোনো ঘটনা না, এগুলা 2004-এর বন্যা হয়েছিল যে তখনকার ঘটনা এগুলা। এভাবে আপনাকে বুঝছেন ভুল বোঝানো হচ্ছে। আপনার দলের সবাই কিন্তু আপনার কাছে অনেক কিছু লুকাচ্ছে, ঠিক যেভাবে শেখ হাসিনার কাছে ওনার মন্ত্রীরা লুকাইতো। শেখ
শেখ হাসিনা অনেক কিছু জানতো না, যখন জানতে পারছে তখন আর সময় ছিল না। আপনার এখনো জানার অনেক সময় বাকি আছে, মাত্র তো শুরু, 3 মাস হয়েছে বয়স মাত্র এই সরকারের, অনেক লম্বা টাইম সামনে। আপনি সমস্ত কিছু খোঁজ খবর নেন এবং দলের লোককে যতটা বিশ্বাস করেন তার চেয়ে বেশি বিশ্বাস করার চেষ্টা করেন এই সোশ্যাল মিডিয়ায়। এই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বুঝতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াতে যেটা সত্য সেটা মাথার মধ্যে নিয়ে আনেন। এই সোশ্যাল মিডিয়ায় মানুষের ক্ষোভ ঝাড়তেছে, মানুষের ভিতরে না হাজার রকম প্রশ্ন, এত প্রশ্নের উত্তর কিভাবে দিবেন আমি জানি না। দেখেন আপনারা এই কয়েকদিন আগে, সপ্তাহ 2 আগে যেভাবে পুলিশ নিয়ে ওই বোলডোজার নিয়ে রাস্তার হকারদেরকে সরাইলেন, কত হকারকে দেখছি ভাই অভিশাপ দিতে দেখছি যে আমার গরিবের জিনিসপত্র সব ভাঙা ফেলাইছে, এ আল্লাহ এটা বিচার করো। এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নাম নিয়েও তারা কিন্তু অভিশাপ দিছে এই 2 সপ্তাহ আগে। এখন দেখেন যে লাউ সে কদু, খালি মাঝখানে কি হলো একটা দাগ দিলেন, সাদা সাদা দাগ দিলেন, এত ফিট বাই এত ফিট, 3.5 ফিট বাই 4 ফিট 5 ফিট জায়গা করে দিলেন এবং কাট দিচ্ছেন। মানুষ বুঝতেছে কিন্তু কি হইতেছে, মানুষ সব বুঝতেছে, আয়নার মতো পরিষ্কার। হ্যাঁ, এই যে ফুটপাথ থেকে এখন লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা চাঁদাবাজি হবে, এই চাঁদার টাকা কোথায় যাবে মানুষের মধ্যে প্রশ্ন। এখন যদি বলেন যে না কেউ চাঁদা দিবে না, ফ্রি, এটা কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কারণ এই দেশের সিস্টেমটা মানুষ জানা না গেছে, এই দেশ কিভাবে চলে এগুলো মানুষের জানা তো। আর এই জানা বলে ওই সিস্টেমটা ভাঙতে চাইছিল, ওই সিস্টেমটা ভাঙার জন্যই সংস্কার করা হয়েছিল। আর ওই সংস্কারটা না মাইনা নিয়ে আজকে যে পথে যাচ্ছেন, অস্থিরতা বাড়তেছে, চারিদিকে অস্থিরতা বাড়তেছে। একটু তাকান, সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন চারিদিকে অস্থিরতা বাড়তেছে। মাত্র 3 মাসের মধ্যে আইসা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যত কথা হচ্ছে, ওনাকে সবাই সন্দেহ করতেছে। কারণ কি? কারণ এই ব্যবস্থাটা উনি নিজেই কইরা দিছে। ওনার কথাবার্তা থেকে মানুষ বুঝা নিছে যে আমরা ধোকা খাইছি, আমাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। আর বেইমানি করবেন জনগণের সঙ্গে বেইমানি কইরা সুন্দরভাবে দেশ চালাইতে পারবেন? আমার সন্দেহ আছে। যাই হোক, দেশের মানুষের মনের মধ্যে কি চলতেছে মাননীয় প্রধানমন্ত্রী বুঝার চেষ্টা করেন। আপনার দল সামলান, হ্যাঁ দল সামলান। আপনার বদনাম হয়ে যাচ্ছে, প্রচুর বদনাম হয়ে গেছে, সামনে আরো বদনাম হবে যদি এখন সাবধান না হন। বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত ইসলামী নেতা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, শিশির মনিরের জল্পনা কল্পনা কি ছিল? শিশির মনির আশঙ্কা করেছেন যে বিএনপি রাজনৈতিক বিষয়কে যেভাবে কোর্টে টেনে আনছে, এটা বিএনপির জন্যই বুমেরাং হবে, বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। আজকে বিএনপি খুশিতে রাজনৈতিক বিষয় কোর্টে টেনে আনছে। বিএনপি ভেবেছিল যে আমরা জিতে যাচ্ছি, জামাতকে বোকা বানাচ্ছি, এনসিপিকে চেপে ধরছি, জুলাই সনদকে আমরা অস্বীকার করতে পারছি, জুলাই গণভোটকে আমরা ধামাচাপা দিতে পারছি, কোর্টের রায়, রিটের উপর নির্দেশনা নানান কিছুর মাধ্যমে আমরা তো খুশি, আমরা তো সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েই পারছি, হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে আমরা অনেক কিছুই অর্জন করছি, বিএনপি খুশি। কিন্তু শিশির মনির বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন কি নেবেন না বা কি করবেন, এটা আপনার পলিটিক্যালি সলভ করেন, কিন্তু কোর্টে এগুলো টেনে আনছেন। জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, গণভোটের প্রশ্নমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট, এই যে কাজগুলো করছেন, একদিন আপনাদের উপর এগুলোর খরচ পড়বে। একদিন এভাবে রিট হতে হতে দেখবেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, তারপরে দেখবেন রিট হবে তারেক রহমান সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, ডক্টর খলিলুর রহমানের মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করে রিট। এমনকি আসল ঘটনা ঘটে গেছে, বিএনপির ক্ষমতা মাস পথে ছেড়ে দেওয়া লাগবে, সেই ঘটনা অলরেডি ঘটে গেছে। দর্শক, শিশির মনির ফেসবুক পোস্ট দিয়েছেন, ডেইলি স্টারের একটা রিপোর্ট শেয়ার করে বলছেন, ডেইলি স্টারের রিপোর্টটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে ডক্টর ইউনূস সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। ডেইলি স্টার রিপোর্ট করছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই নিউজ শেয়ার করে শিশির মনির লিখেছেন, এই কথা অনেক আগেই বলেছিলাম, সরকার বুঝতে পারলো না। বলেছিলাম যে প্যান্ডোরার বক্স ওপেন করবেন না, বর্তমান সরকার নির্বাচনের পর এই বক্স ওপেন করেছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বসে আছে। কেন বর্তমান সরকার এবং সংসদকে অসাংবিধানিক ঘোষণা করা হবে না? প্রশ্ন, আপনাদের বেপরোয়া আচরণের কারণে এগুলো হবে, এখনো সময় আছে, গণভোটের রায় বাস্তবায়ন করুন, অন্যথায় 5ম সংশোধনীর মতো ফলাফল হবে। এর মানে বিএনপির যতটুকু অর্জন, সেই 5ম সংশোধনীকে হাসিনা অবৈধ ঘোষণা করেছে এবং জিয়াউর রহমানের শাসনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ঠিক তদ্রূপ এমন একটা সময় আসতে পারে যে বিএনপি তারেক রহমানের এই ক্ষমতার শাসন এগুলো সব অবৈধ ঘোষণা করা হবে। এটা অদূর ভবিষ্যতে না, মাস পথে বিএনপিকে চলে যেতে লাগতে পারে, বিএনপির ক্ষমতাই টিকবে না। হ্যাঁ, এটাই হবে। দেখেন, হাসিনা পলিটিক্যালি ইরেলেভেন্ট হয়ে গেছে, পালিয়েছে, কিন্তু আপনি চিনতে পারেন হাসিনা 16 বছর যেভাবে দেশটাকে দলীয়করণ করেছে, বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় হাসিনা যাদেরকে বসিয়েছে, যারা জয় বাংলা স্লোগান দিত, মুজিবকে আব্বা বলতো, তারাই তো এখন বহাল তবিয়াতে আছে। বিএনপি তো নতুন কাউকে আনতে পারেনি এবং সম্ভব না। সে হাসিনার রাষ্ট্রপতি আছে, হাসিনার আমলে যারা ইউএনও ছিল এরা এখন ডিসি, হাসিনার আমলে যারা ডিসি ছিল তারা এখন সচিব, কোনো পার্থক্য নাই তো। এবং হাসিনা এই আমলাদের এবং সেনা অফিসাররাও কিন্তু সেম, যারা হাসিনার কদমমুচি করতো সেনা অফিসার তারাই তো আছে, যারা রবীন্দ্রসঙ্গীত শুনে সকাল শুরু করতো তারাই তো সেনাবাহিনীতে আছে, কোনো নতুন কোনো নিয়োগ তো হয়নি। অতএব বিএনপির জন্য ইটস গ্রেট চ্যালেঞ্জ। হাসিনা হয়তো পালিয়েছে, পালাতে হয়েছে, কিন্তু হাসিনার খেলা কিন্তু থামেনি। এবং আপনি দেখেছেন যে ভারত কি খেলা খেলতে পারে, যেখানে হাসিনা পালিয়েছে, ভারতের পরাজয় আমরা উদযাপন করেছি 5 আগস্ট, সেখানে আমরা দেখছি বিএনপিকে ভারতের হাত ধরে ক্ষমতায় আসতে হয়, ভারতের সিগনালে তারেক রহমানকে বাংলাদেশে আসতে হয়।
সেখানে আমরা দেখছি যে ভারতের কোটায় বেশ সবচেয়ে বেশি মন্ত্রী পায় এই সরকারের আমলে, সংস্কৃতি মন্ত্রী, অর্থমন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, সব ভারত কোটায়। এবং বিএনপি জিতেছে, ভারতে বিজয় উদযাপন করা হয়। তাহলে আপনি চিন্তা করেন, যা হাসিনার পতন হয়েছে, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলেছি, কিন্তু ভারত কি বাংলাদেশ থেকে গিয়েছে? না, আমরা তাড়াতে পারিনি। ফর দি টাইম বিং ভারত গিয়েছিল, ঘাপটি মেরেছিল, কিন্তু আবার ইন্ডিয়ান হেজিমনি কায়েম হয়ে গেছে। এমনকি ইউনূস সরকারকে বাধ্য করেছে ভারতের সাথে ইউনূস সরকার কুলিয়ে উঠতে পারেনি, বিএনপির কারণে পারেনি। তাহলে আপনি চিন্তা করেন, ভারত কি বসে থাকবে? যেই ভারত বিএনপি ক্ষমতায় আনতে পারে, তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করতে পারে, বা তারেক দেশে আসবেন কি আসবে না এটা ভারতের উপর নির্ভর করে, সেই ভারত এই গণভোটকে অবৈধ ঘোষণা করিয়ে, জুলাই সনদকে অবৈধ ঘোষণা করিয়ে, গণভোটের প্রশ্নমালাকে অবৈধ ঘোষণা করিয়ে, ইউনূস সরকারের শাসনকে অবৈধ অসাংবিধানিক ঘোষণা করিয়ে, বিএনপি সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন, তারেক রহমান সবকিছুকে অবৈধ অসাংবিধানিক ঘোষণা করতে পারবে। এবং এই কথা আমরা অনেক আগেই বলেছি যে ভারত বিএনপিকে ক্ষমতায় আনবে, তারপরে 1-1.5 বছর পর বিএনপি হাত ছেড়ে দিবে, তারপরে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার চেষ্টা করবে। এটা হচ্ছে ভারতের চিন্তা। বিএনপি সেই সুযোগ করে দিচ্ছে। বিএনপির ক্ষমতা থাকবে না, মাঝপথে চলে যাওয়া লাগবে। হ্যাঁ, উপায় আছে। উপায় হচ্ছে সমস্ত সংস্কার মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন করা, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা, গণভোটের রায় কার্যকর করা, এবং জামাত সহ সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা। এটা করতে পারলে বিএনপি টিকে যাবে, দেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে, জুলাই বাঁচবে। নইলে অবস্থা খারাপ হবে। শুধু কি ইউনূস সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট? না, খবর আরেকটা আছে দর্শক। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট। দেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, যেটাকে বাণিজ্য চুক্তি বলা হয়, আসলে ওটা স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট, যেটা নির্বাচনের 3 দিন আগে হয়েছে। নির্বাচনের 3 দিন আগে হয়েছে, এতেই তো বোঝা যায় ওটা অস্বাভাবিক কিছু। এবং সেই চুক্তি নিয়ে একটা টান উত্তেজনা এবং চারদিকে নীরবতা, নিস্তব্ধতা। বিএনপি কিছু বলছে না। আবার ওই চুক্তির কলকাঠি যিনি নেড়েছেন, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি টু শব্দ করতে পারছে না সেই চুক্তির বিরুদ্ধে। এখন ওই চুক্তি হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনেছে। ওই চুক্তি তারেক রহমান মেনে নিয়েছে বলে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। মার্কিন ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। তো ওই চুক্তি থেকে বিএনপি সরে গেলে বিএনপি আর ক্ষমতায় থাকতে পারবে না। কোন বেকায়দায় বিএনপি বলেছে বুঝতে পারছেন? বিএনপির চারদিকে বিপদ আর বিপদ। ক্ষমতায় টিকে থাকা, বাংলাদেশের ক্ষমতা যে কতটা কমপ্লেক্স, এটা কল্পনাও করতে পারবে না। আমি তো মনে করি যে জামাত ক্ষমতা আসে নাই, আল্লাহ জামাতকে বাঁচাইছে। এই বিএনপি ক্ষমতা এসেই টিকে থাকতে পারছে না। অবশ্যই জন্য জামাত কাটা লাইনে ক্ষমতা আসতে চায়নি। জামাতের পক্ষে যে হাইপ ছিল, জামাত যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিলে হয়তো ক্ষমতা আসতে পারতো, বাট বিএনপি যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিয়ে বেকায়দায় পড়েছে। যুক্তরাষ্ট্রের 131টা শর্ত এই চুক্তি অনুযায়ী বিএনপি সরকার মানতে বাধ্য, আর যুক্তরাষ্ট্র মাত্র 6 জায়গায় বাংলাদেশের কিছু শর্ত মানতে বাধ্য। কোথায় 131 আর কোথায় 6? এটা একটা গোলামি তাবেদারি চুক্তি। সেই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এখন সবকিছু কোর্টে আনা হচ্ছে। এই কোর্টের নাটাই এখনো কার হাতে বুঝেন? তাহলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করে দেওয়া যে কোনো কঠিন কিছু হবে না, এটা খুব সহজেই অনুমেয়। বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল আছে, 26টা না 27টা। এর মধ্যে প্রথম দিককার হলো আপনাকে বেসরকারিভাবে বিটিভির পর এই চ্যানেল আই, এটিএন, এগুলো মধ্যে প্রথম দিককার। তো এর মধ্যে চ্যানেল আই প্রথম থেকে একটা ভালো পজিশনে আছে। চ্যানেল আই বেশ পপুলার একটা টেলিভিশন চ্যানেল। এরা শুধু টেলিভিশনই চালায় না, এরা সিনেমা তৈরি করে, এরা বিভিন্ন রকম অ্যাওয়ার্ড ফেওয়ার্ড দেয় এবং ওদের সমাজে একটা প্রতিষ্ঠিত চ্যানেল হিসাবে স্বীকৃত। চ্যানেলের এই উত্থান দিন দিন বাড়ছে, কমছে না, কমবেও না। বিকজ চ্যানেল আইয়ের সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি চ্যানেল আই কোনোদিন কোনো রকম বিপদ আপদে পড়ে নাই, তাদের টিআরপিও কমে নাই, এবং তারা বেশ স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো সরকারের সাথেই ওনারা সমঝোতা করে ওনাদের টেলিভিশন চ্যানেল চালিয়ে যান। অনেক ধরনের অনুষ্ঠান করেন, এবং পলিটিক্যাল অনুষ্ঠান তৃতীয় মাত্রা অত্যন্ত পপুলার ছিল একসময়, যেটা এখন আর চলে না। তো এই চ্যানেল আই এদের অতীত কি ছিল আপনারা অনেকে তো জানেন, অনেকে তো জানেন না। চ্যানেলের যে মালিক বর্তমানে ফরিদুল রেজা সাগর, এবং আরও 2-1 আছে ইমপ্রেস টেলিভিশনের। এই সাগরের বাবা হলেন ফজলুল হক সাহেব। উনি একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন, এবং ওনার মা ছিলেন আপনার সাহিত্যিক রাবিয়া খাতুন। ওনাদের প্রথম ব্যবসা ছিল হোটেলের খাবার দাবার নামে। গুলিস্তানে আপনার যে আওয়ামী লীগের অফিসটা ছিল তখনকার, তার অপোজিটে তাদের খাবার দাবার নামে একটা রেস্টুরেন্ট ছিল। সেই রেস্টুরেন্টে তৎকালীন সময় বাঙালি খাওয়া দাওয়া বিক্রি হতো এবং খুব পপুলার ছিল। পরবর্তীতে ওনারা স্টেডিয়ামের 1 নম্বর গেটের উল্টো দিকে আমরা পিঠাগড় নামে একটা নতুন ছোট্ট করে রেস্টুরেন্ট খুলে, ওটাও খুব ভালো ছিল। আমরা পিঠা করে খেয়েছি একসময়। ওখান থেকে সাগরদের ব্যবসার উন্নতি। কিন্তু মূল প্রফিটটা ওদের হয়েছে কখন জানেন? যখন আওয়ামী লীগের অফিসের সামনে তাদের অফিস ছিল, তখন ওখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমস্ত বাঘা নেতৃবৃন্দ তাদের দোকানে আসতো, বসতো, খেত। এবং এমনও শোনা যাচ্ছে যে শেখ হাসিনা একসময় তার ওই কার্যালয়ে গেলে এই খাবার দাবারের কফি খেত এবং প্রশংসা করতো, এবং তারাও খুব উচ্ছ্বাস সহকারে বানিয়ে খেত। সেই সুবাদে ফরিদুল রাজা সাগর তার অনেক বইতে লিখেছে যে অ্যাকচুয়ালি সে আওয়ামী ঘরানার মানুষ। হতেই পারে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ এনসিপি করবে, না যার নিজস্ব ব্যাপার। কিন্তু আপনি যদি আওয়ামী ঘরানার মানুষ হয়ে থাকেন, তারপর যদি আপনি আওয়ামী লীগ চলে যাওয়ার পর আপনি বিএনপি ঘরানার হতে চান, সেখানে কিন্তু প্রশ্নটা থেকে যায়। তাহলে কি আপনি চামচামি করবার জন্য রাজনীতি করেন, না তেল মারার জন্য রাজনীতি করেন? আমি কেন এতগুলো কথা বলছি বন্ধুরা? দেখুন, এই সাগর সাহেব এর আগে আওয়ামী লীগ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে অনেক নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, বই লিখেছেন। এটাও কোনো খারাপ বিষয় নয়, বিকজ তার মনোভাব প্রকাশ করবার জন্য সে সেই সমস্ত কর্মাদি পূরণ করতো। এটা যে কেউ করতে পারে। আমি যদি একটা দলকে ভালোবাসি, তার সম্পর্কে প্রশংসা করাটাই স্বাভাবিক। কিন্তু দল পরিবর্তনের সময় যখন আওয়ামী লীগ চলে যাবে,
যখন আওয়ামী লীগ এই দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবে, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে যাবে, তখন আমি পোল্ট্রি মেরে বিএনপিতে চলে আসবো। এটা তো হইল না ভাই। সেটা ক্লিয়ার দিয়ে আসেন। এই সাগর সাহেব ইদানিংকালে একটা বই লিখেছেন জাইমার রহমানকে নিয়ে। বইটির নাম হলো জাইমার বই পড়া, ফরিদুর রাজা সাগর। এখন এই সাগর কিন্তু এর আগে অনেক বই লিখেছে। এর মধ্যে মনে করেন বঙ্গবন্ধুর ভাষণ, সুমনের কথা, এটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরকম আরো অনেক বই উনার আছে। আমার প্রশ্নটা হলো, সাগর সাহেব, আওয়ামী লীগ গেছে মাত্র 18 মাস, 2 বছরও হয়নি, আর বিএনপি এসছে মাত্র 2 মাস কি 3 মাস হয়েছে। এর মধ্যেই আপনি পোল্ট্রি মেরে একদম জাইবার রহমানকে নিয়ে বই লেখা শুরু করে দিলেন। কারণটা কি? কারণ তো একটাই, তেল মারা, যাতে আপনার কোনো অসুবিধা না হয়, যাতে আপনার চ্যানেল আই সুন্দর মতো চলতে পারে। চলবে, আপনার চ্যানেল আইকে নিয়ে তো কারো কোনো এমন শত্রুতা নেই, বা চ্যানেল আইকে কেউ কোনোদিন মবের মধ্যেও ফেলেনি। তাহলে কেন করছেন ভবিষ্যতে যেন আরো বড় বড় সুযোগ যেগুলো আপনি আওয়ামী লীগের সময় পেতেন, সেগুলো যেন তারেক রহমান সাহেব বন্ধ না করে, সেই জন্য আপনি জাইমাকে দিয়ে শুরু করেছেন, জাইমার বই পড়া। এরপর আপনি হয়তোবা ওনার বিশেষ সম্পর্কে বই লিখবেন, এরপর হয়তোবা তারেক রহমান সম্পর্কে বই লিখবেন। এইসব বই লিখে 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 আপনি যদি মনে করে থাকেন যে সেই আওয়ামী লীগের জমানা আছে, তখন লিখেছি, তখন এগুলো নিয়ে আলোচনা হয়নি, এখন কিন্তু হবে সাগর সাহেব। এই যে জেনজিটা দেখছেন না বাংলাদেশে, যে জেনজি আছে, এরা কিন্তু অনেক স্মার্ট। আপনি বার করেছেন আপনার ভার্চুয়াল মিডিয়াতে আজকে আপনাকে নিয়ে কি পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে দেখেছেন? একবার ঘুরে আসুন না ভার্চুয়াল মিডিয়াটা, সবাই আপনাকে ছিচি করছে। ওদের চামচামির একটা সীমা আছে। তো জাইমার বই পড়া আপনি লিখেছেন, সে যদি গোপন থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। ভালো টিভি ছাপবার পর সবাই আপনাকে নিয়ে ট্রল করছে, এবং সবাই আপনাকে একটা সিল মেরে দিচ্ছে যে আপনি একটা বড় তেলবাজ। টেলিভিশন চ্যানেল তো অনেকেরই আছে। আমরা এমন টেলিভিশনের চ্যানেলের মাইকও দেখেছি যে হাসিনার সামনে গিয়ে বলেছে তুমি প্রথম, তুমি শেষ, তুমি শেষ। তারাও তো এখনো আছে, তারা কিন্তু এখনো তারেক রহমানের সাথে হয়তো ডিনার করেছে, কিন্তু তাদেরকে নিয়ে এখনো প্রশংসা শুরু করেনি। আপনি আগে শুরু করে এলেন। এটা আপনার একটা স্টাইল। আপনার যে আছে শাইখ সিরাজ সাহেব, তাকে আপনারা টাঙ্গাইলে পাঠিয়েছিলেন, অথচ এই শাইখ সিরাজ, আমি একটা আগের এপিসোডও বলেছি, বিগত 17 বছর শেখ হাসিনার হাঁস কি খায়, শেখ হাসিনার ছাগল কি লেদায়, শেখ হাসিনার মাছ কি করে রান্না করে, তার বেডরুমে গিয়ে এপিসোড তৈরি করতো, শেখ হাসিনার চামচামি করতো। মাঝখানে অনেকদিন চুপচাপ ছিল, কেউ পাত্তা দিচ্ছিল না। আবার সেই জিল্লুর রহমান আছে না, চ্যানেলের 3য় মাত্রার, ওকে ধরে এই যে আপনার শাইখ সিরাজ টাঙ্গাইল পর্যন্ত পৌঁছে গেছে, তারেক রহমান যখন কৃষক কার্ড দিতে গেছে, এবং এরা ঢুকে যাবে। এদেরকে আপনারা কেউ আটকে রাখতে পারবেন না, যারা বিভিন্ন ধরনের সমালোচনা করছেন। যেমন ধরেন জুলকার নাইম সাহেব তার ফেসবুক আইডিতে গিয়ে সাগর সম্পর্কে কিচ্ছু বলেনি, শুধু লিখেছে মন্তব্য নিষ্প্রয়োজন, এবং তার হাসিনারা বলে লিখা বই বঙ্গবন্ধুকে নিয়ে এবং এখনকার জাইবার রহমানকে নিয়ে লিখার বইয়ের প্রচ্ছদগুলো চেপে দিয়ে লিখে দিয়েছেন মন্তব্য নিষ্প্রয়োজন। জুলকার নাইম সাহেব যে স্ট্যাটাসটা দিয়েছে, গিয়ে দেখেন সাগর সাহেব, সেখানে কতগুলো হাহা রিয়েকশন আর কতগুলো কমেন্ট আপনার বিরুদ্ধে। আপনাকে কিভাবে মানুষ তেলবাজ বলছে, আমাদের কষ্ট হয়, কারণ আপনি একজন সিনেমার মানুষ। আপনি অনেক সিনেমা তৈরি করেছেন বাংলাদেশে, যে সমস্ত সিনেমা তৈরি করেছেন হয়তো বা অল ক্লাস দেখেনি, কিন্তু একটা মহল দেখেছে। আপনার একটা সম্মান আছে তো বাংলাদেশে, তাই না? আপনি একজন পুরনো ব্যবসায়ী, মানে এই মিডিয়ার ব্যবসায়ী, আপনার একটা স্ট্যাটাস আছে। এই যে আপনি কাজটা করলেন, এই যে জাইমার রহমানকে নিয়ে বইটা লিখলেন, লিখে তো আপনি নিজের বাস নিজেই দিয়েছেন। এটাকে আপনাকে সামলাতে হবে। আমি জানি না আপনি কি করে সামলাবেন, নাকি এটাই আপনাদের অভ্যেস যে যখন যে সরকার আসবে তারই তেল মারবো, তার কাছ থেকে সমস্ত কিছু আদায় করে আমরা আমাদের আখের গোছাবো। আখের তো গুছিয়েছেন, অনেক গুছিয়েছেন, আল্লাহ তাআলা অনেক দিয়েছে। চ্যানেল আইয়ের যে সম্পত্তি আছে, ইমপ্রেস টেলিভিশন, ইমপ্রেস আপনার ওই যে হেলিকপ্টার, ইমপ্রেসের মেডিসিন কোম্পানিজ, অনেক দিয়েছে। কোথা থেকে কোথায় এসেছেন, এরপরেও আপনাদের কি তৃপ্তি মিটে না যে আল্লাহ তো অনেক দিয়েছে, এখন নামাজ কালাম করি, রোজা রাখি, ইসলাম ধর্মকে মানি না? এখনো আপনাদের টাকার দরকার, এখনো আপনাদের সরকারের সাথে লিয়াজও দরকার, এখনো সরকারকে তেল মেরে বিভিন্ন প্রজেক্ট নেওয়া দরকার। এগুলো ছাড়েন না ভাই, বয়স তো হয়েছে। মাঝখানে তো অসুস্থ ছিলেন, আমরা সবাই বাংলাদেশের সমস্ত মানুষই আপনার জন্য দোয়া করেছে, কারণ আপনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। আপনার সম্পর্কে কোনো স্ক্যান্ডেল নেই, আপনার সম্পর্কে কোনো অন্য ধরনের বদনাম নেই। আপনার চ্যানেলকে যদি আলাদা রাখি আর আপনাকে যদি আলাদা রাখি, তাহলে আপনি একজন সজ্জন মানুষ। কিন্তু চ্যানেল আই যে কি, এটা বাংলাদেশের মানুষ জানে। ওরা যে কিভাবে সরকারকে মানে হিপনোটাইজ করে, বাংলাদেশের প্রশাসনকে হিপনোটাইজ করে, প্রশাসনকে এনে এনে ইন্টারভিউ দিয়ে এদের পরিচয় করে, খাতির করে বিভিন্ন কাজ আদায় করে, এটা সবাই জানে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।